তো যাই হোক, আমরা কিন্তু শুটিং এর দিকে আমাদের পুরো মনটা পুরো ফোকাস। যখন শুটিং করতে গেছি তখন আমাদের প্রথমে একটা শুট হয়, হওয়ার পর আমরা প্যাক আপ হয়ে যায়, চলে আসি। ওইটাই কিন্তু আমাদের লাস্ট প্যাক আপ ছিল। কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো আজকে আমরা কার জীবনের ভৌতিক অভিজ্ঞতা শুনতে চলেছি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না। আজকে পরপর দুটো ঘটনা আছে, দুটো ঘটনা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। প্রথম ঘটনায় আমরা যাব। প্রথম ঘটনা আমাদের আসে চন্দননগর থেকে। হ্যাঁ, হুগলির চন্দননগর থেকে প্রথম ঘটনা আমার কাছে আসে। ঘটনাটা বলি, খুবই ভয়ের একটা বাড়িকে কেন্দ্র করে প্রথম ঘটনা। তারপর আমরা যাব মিঠুন চক্রবর্তীর জীবনের, যখন উনি কলকাতায় একটি খুব নামি, একটি খুব ফেমাস, খুব পুরনো একটি স্টুডিওয়ে যখন উনি শুটিং করছিলেন একটি বাংলা চলচ্চিত্র জগতের, তার সাথে কি অভিজ্ঞতা হয়েছিল, দেন সেই স্টুডিওর নামও আজকে আমরা জানবো। আর ওই স্টুডিওয়ে আমিও কাজ করেছি। সত্যি মানে সব বলে না, যদি কিছু ভালো করো তাহলে তোমার সাথে ভালো অবশ্যই হবে। ওখানে সবাই কাজ করতে পারে না, এমন একটা স্টুডিওয়ে কাজ করেছি যেখানে উৎপল দত্ত মানে কিংবদন্তি আমাদের বাংলা চলচ্চিত্র জগতে, তোমরা সবাই জানো। মিঠুন চক্রবর্তী, এমনকি অমিতাভ বচ্চনও কিন্তু এই স্টুডিওয়ে কাজ করে গেছেন। তাহলে চলো আজকে আমরা বেশি সময় নষ্ট না করে প্রথম ঘটনাটা চন্দননগর থেকে শুনি। হুগলি ডিস্ট্রিক্ট চন্দননগর থেকে আমাকে যে ঘটনাটা পাঠায় তার নাম হচ্ছে শ্রীপর্ণা চ্যাটার্জি। শ্রীপর্ণা বোন বলে, দিদিভাই, আমার বাবার একটা পুরনো বাস্তু ভিটে কেনা ছিল, সেখানে কিন্তু বাড়ি করা ছিল। আমার বাবা যেহেতু চন্দননগরে যেখানে থাকেন ওখান থেকে একটু ভেতরে বাবা এই বাড়িটা কেনেন। কারণ আমার বাবার একটা শখ যে বাবা নতুন পুরনো যাই পাক জমি, বাস্তু জমি হোক আর বাস্তু বাড়ি, বাবা কিন্তু কেনেন। বাবার এইটা একদম মানে আমরা যখন ছোট ছিলাম, আমি আর আমার ভাই, তখন থেকে বাবাকে দেখতাম বাবা নতুন নতুন জায়গায় শুধু জমি খুঁজতেন আর নানা রকম মানুষের সাথে কথা বলে বলে জমি কিনতেন। সেরকমই আমার বাবা হুগলির চন্দননগরের একটু ভেতর দিকে, প্রপার চন্দননগরের মতোটা পড়ে না, হুগলির একটু ভেতরে একটি জায়গার নামটা এখানে আমি হাইট রাখছি, কিছু কারণবশত জায়গার নামটা আমাকে এখানে শো করতে না বলেছে। শ্রীপর্ণা বলে, দিদিভাই, আমার বাবা ওখানে জমিটা কেনে। ওখানে কিন্তু পুরনো একটা বাস্তু বাড়ি করা ছিল যেখানে মানুষ বসবাস করত। একটা কল, একটা কুয়ো, একটা বাড়ি, একটা ঢালা বলে পায়খানা বাথরুম ছিল। তো সেখানে একবার বাবার সাথে আমরা যাই। বাবা যখন কেনেন তারপর কিন্তু বাবা গৃহ প্রবেশ করেছিলেন, মানে নতুন করে। বাড়িতে তো যারা আগে থাকতেন তারা গৃহ প্রবেশ করেন, কিন্তু আমার বাবা যখন নেন, বাবা কিন্তু তারপরে গৃহ প্রবেশ করে বাবা সেই বাড়িতে আমাদের নিয়ে যান। যেদিন গৃহ প্রবেশটা হচ্ছিল, আমরা যখন যাই তখন আমার বাবা আমাকে আর আমার ভাইকে, তখন আমরা অনেক ছোট, আমাকে আমার ভাইকে বললেন যে দেখো, তোমরা কিন্তু এইটুকুনি জায়গার মধ্যে থাকবে। আরো অনেকেই গিয়েছিলেন, বাবার কিছু অফিসের বন্ধু বান্ধবও এসেছিলেন। তো বাবা বললেন তোমরা ওই দিকটা যাবে না, মানে একদম দক্ষিণ দিকে বাড়ির একটা কুয়ো ছিল। কুয়োটা যে ছিল, কুয়াটা না বন্ধ করা ছিল, উপর থেকে একটা চারি দিয়ে বন্ধ করা, তার উপরে একটা নেট, তার উপরে একটা তালা দেওয়া। আর ওই তালা দেওয়ার মধ্যেই মানে সেই মাথার একটা খুলি, মানুষের মাথার একটা খুলি, একটা মাটির প্রদীপ। মনে হচ্ছে দীর্ঘদিন যাবত ওখানে বসে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক সাধনা করেছেন, মানে যেটা বলা হয় তন্ত্র সাধনা, ওই কুয়োর উপরে। তা আমার বাবা আগে দেখেছি কিনা জানি না, বাবা কিন্তু সেদিন প্রথম থেকেই সুকুমার বলে একজন আমাদের বাড়ির কেয়ারটেকার ছিলেন, উনিও গেছিলেন ওখানে পরিষ্কার জঙ্গল সাফ করার জন্য। কেয়ারটেকারকে আমার বাবা বললো, সুকুমার, তাড়াতাড়ি এগুলো এখান থেকে ফেলে দে। সুকুমার যে ছিলেন সে তখন আমার বাবাকে বললেন যে বাবু, এগুলো কি কঙ্কালের মাথা, হাড়, প্রদীপ, এগুলো মনে হচ্ছে কিছু খারাপ করেছে, আমি না ধরবো না, আমার ভয় লাগছে। বাবা এক ধমক দিয়ে বললো, সুকুমার,
এত লোকের সামনে এত কথা কেন? ওগুলোকে নিয়ে গিয়ে ফেল, এখানে বাচ্চারা আছে, হাত দিয়ে দিলে কিন্তু সমস্যায় পড়ে যাব। এখন বাড়িটা কমসে কম কিনেছি, একটা বাড়িতে বাস্তু পুজো করি, তারপর আমি দেখছি। বাবা কোনো এক জায়গায় ভালো জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের কাছ দিয়ে পরে ঠিক করিয়ে নেবেন বাড়ি। আমার বাবা বলল, আমি বাড়িটা কেনার আগেই এই বাড়ির বিষয়ে অনেক কিছু জানতাম। আমার বাবা জেনে শুনে কিনেছেন, কারণ আমার বাবা আজীবন কোনোদিন রেলে চাকরি করতেন। উনি ভূত প্রেত কোনো সময় বিশ্বাস করেননি। উনি অনেক কিছু ওনার জীবনে দেখেছেন, অনেক কিছু ইনসিডেন্ট উনি বলেছেন, ছোট ছোট যে মানে ওনার চাকরির অভিজ্ঞতা, চাকরিকালে উনি কি কি ফেস করেছেন। তবুও আমার বাবা ভূত প্রেত আত্মা দেখার সত্ত্বেও, অনেক কিছু ফিল করার সত্ত্বেও উনি এসব বিলিভ করেন না। তো সুকুমার যে আঙ্কেল ছিল তাকে ধমক দিতে সে নিয়ে গিয়ে বাড়ির পেছনে ফেলে দেয়। জঙ্গল ছিল, পুকুর ছিল, ওদিকে ফেলে দেয়। দিয়ে সুকুমার আঙ্কেলকে বলল, হাত ধুয়ে আয়, ধুয়ে এসে পুজোর এখানে বস, ঠিক আছে? যেরকম বলবো সেরকম কাজ করবি, মুখের উপরে কখনো না বলবি না। তো সুকুমার আঙ্কেলকে দেখলাম হাতটা ধুয়ে এসে চুপচাপ বসে আছে। আমরা পুজোয় মেতে আছি। পুরোহিত মশাই একজন এসছেন, তা সে পুজো করছেন ওনার মতো। তা আমার মা আমাকে বলল, পন্না, এদিকে ওইদিকে যাবি না মা, ভাইকে বলে দে যেন কোনো দিকে ছোটাছুটি না করে। দেখলি তো বাবা, মাথার খুলি, এসব তো কোনোদিন দেখিনি। তোর বাবাটা যে কি করে না, সে টাকা থাকলে মানুষ যে ভূত পেতের ঘর কেনে কে জানে। এখানে এরকম কঙ্কাল ফঙ্কাল দেখেই তো গা এরকম গিরগির করছে। তো মা আমাকে বলল, ভাইকে বলে দে। আমি ভাইকে বললাম, ভাই বাবা কিন্তু বকা দেবে, একদম এইদিকে ওদিকে যাবি না। সত্যি কথা বলতে আমার বাবা প্রচন্ড রাগী মানুষ। ছোটবেলা দিয়ে দেখেছি বাবাকে প্রচন্ড সবকিছুতে বাবা রাগ করেন। তো সেই কারণে আমরা চুপচাপ কিন্তু জড়সড় হয়ে বসে আছি। সুকুমার কাকা আমাদের কিছুটা পেছনে চুপচাপ জড়ো হয়ে বসে আছেন। তো যাই হোক, আমরা আমাদের মতো ভালোই পুজো দেখছি। হঠাৎ করে আমার বাবার কি হলো, বাবা বলল যে তাড়াতাড়ি পুজো করো। ব্রাহ্মণ মশাইকে বলছে তাড়াতাড়ি পুজো করো। ব্রাহ্মণ মশাই বলল, হ্যাঁ পুজো হয়ে এসছে। মানে ব্রাহ্মণ মশাই আমার বাবাকে ভালো করে জানেন যে ওনার উপর কথা বলা যাবে না। ব্রাহ্মণ মশাই তখন বললেন যে আর একটু সময় লাগবে, 10 মিনিট। বাবা বললেন তাড়াতাড়ি শেষ করো, আমরা বেরোবো এখান থেকে। জানি না বাবার হট করে কি হলো। তারপর বাবার একটা ফোন আসার পরেই বাবা এই কথা বলতে আমরা খুব ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম যে কি ব্যাপার। বাবা তো এই বলছিল যে এখানে খাওয়া দাওয়া হবে, তারপর বাড়িও আমাদের ঠিক মতো দেখালো না, বাড়ির তালাগুলো খুলিনি, বাবার কাছে সবই চাবি আছে। বাবা হট করে এরকম বলছে। তা আমরা যাই হোক আর মাথায় কিছু নিলাম না। মা বলল, তোরা জুতো টুতো পরে নে, পুজো হয়ে যাবে, পরে নিয়ে যা, গাড়িতে চলে যা। তো মা আমাদেরকে তখনই, পুজো হয়ওনি, মা গাড়িতে তুলে দিল। আমরা গাড়িতে জানলার নামানো কাজ, আমরা বসে আছি। তারপর যাই হোক একটা সময় পুজো হলো। বাবা দেখলাম সবাইকে বলল যে একটা দিন আমরা চন্দননগরের বাড়িতে খাওয়া দাওয়াটা সেরে নেবো, এখন আমার একটা কিছু কাজ পড়েছে, আমাকে যেতে হবে। তো তোমরা তোমাদের মতো চলে যাও, আমরা আমাদের মতো চলে যাচ্ছি। মানে যারা বাবার মানে কলিগরা এসেছিলেন, তো যে যার মতো রেলের সার্ভিস করেন তারাও চলে যান। বাবাকে বললো, পরে তোর বিষয়টা জানবো ফোনে, তুই এত তাড়াহুড়ো করলি কেন, বলেছিলিস এক আর করছিস এক। বাবা বললো ফোনে পরে বলবো, এখান থেকে বেরিয়ে যায়। যখন আমরা গাড়িতে করে চন্দননগরে বাড়িতে আসছি, তখন বাবাকে বাবার কোনো বন্ধু, মানে সেও আমাদের সাথে ওই বাড়িতেই ছিলেন, তো ফোন করেন। তখন বাবাকে বললেন, কি ব্যাপার, তুই এরকম করে চলে গেলি, বাড়িতে বললি খাওয়া দাওয়া হবে, পুজো ঠিক মতো প্রসাদ ওরকম ভাবে দিয়ে দিলি। আমরা তো ভেবেছিলাম যে আমরা প্রসাদ টোসাদ খাবো, সন্ধে অবধি থাকবো, লাইট টাইট জ্বলবে, বাড়িটা দেখবো, আবার বাড়ির মধ্যে সব কি সব কাজ করা, এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো, এরকম করে চলে গেলি। আমার বাবা তখন মানে ফোনে সেই বন্ধুকে বলে যে আমার যে অ্যাস্ট্রোলজার আছে, বাবার যে অ্যাস্ট্রোলজার আছে, সে বাবাকে ফোন করে বলেছে, সে জানতো যে ওখানে বাস্তু পুজো দিতে যাওয়া হবে। সে বাবাকে বলেছে যে আপনি দাদা তড়িঘড়ি করে ওখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে যান। ওই বাড়িতে এমন ব্ল্যাক ম্যাজিক করা আছে, ওখানে থাকা আর ওই বাস্তু ভিটেতে একটা করে পায়ের পদক্ষেপ ফেলাও আপনাদের জীবনের বিশাল বড় ভুল হবে, আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, আপনারা এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যান।
বাবা ওনার কথা খুব মানেন। বাবা একমাত্র মানে আমার মায়ের কথাও এত শোনেন না, ওই অ্যাস্ট্রোলজার একজন আছেন, ওনার কথা এত বাবা শুনতেন। তো তখন বুঝলাম যে কিছু একটা ব্যাপার আছে। বাড়িতে যাওয়ার পর মা আস্তে করে বাবাকে জিজ্ঞেস করে, কেন বাবা নিজে থেকে কোনো কিছু মাকে বলতে চান না। তখন বলে যে কি ব্যাপার, তুমি এরকম মানে হুড়মুড়িয়ে নিয়ে গেলে, পুজো বলে আবার হুড়মুড় করে নিয়ে চলে আসলে, কি ব্যাপার বলো তো। তখন বাবা বলে, দেখো আমি তো ওই বাড়িটা জেনে শুনেই নিয়েছি। ওই বাড়িতে মা বাবা আর একটা ছেলে থাকতো। মা বাবা একটা ছেলে থাকতো, ওরা প্রায় 32 বছর আগে ওই বাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে। 32 বছর ধরে ওই বাড়িটা পড়েছিল। 32 বছর পরে আমরাই ওই বাড়ির মাটিতে হাঁটাহাঁটি করেছি। ওই বাড়ি অন্য কেউ জেনে দেখতেও আসেনি, কিনতেও আসেনি। আমার বাবা নিজে থেকে সবটা দেখার পর, জানার পর, আমার বাবা ওই বাড়িটা কম টাকায় পায়। আর আমার বাবা ভূত পেত মানে না, আমার বাবা কিনে নেয়। কিন্তু জ্যোতিষীকে যখন বলেছিলেন, যেতে বলেছিলেন, ওনার সময় হয়নি বলে ওই সময় উনি ওই আমাদের বাড়ির পুজোয় যায়নি। গৃহপ্রবেশের যে পুজো হয় বাস্তু, তো উনি কিছু জানতে পারেন, তার জন্য ফোন করে বাবাকে বলে আপনি ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে যান, থাকবেন না, যারা আছে সবাইকে নিয়ে ওখান থেকে বেরোন, ওখানে থাকাটা আপনাদের খুব লাইফ রিস্ক হয়ে যাবে। তো এই জন্য আমি ওখান থেকে তোমাদের নিয়ে চলে আসি। তখন বলছে তাহলে ওখানে তুমি কেন কিনলে, ওখানে মাথার খুলি। তখন আমার বাবা বলছে, এত কথা বলছো কেন, যা আছে আমি ওখানে ঠিক করিয়ে নেবো। ঠিক করিয়ে নেবো কি আছে, 32 বছর ধরে কোনো মানুষ বসবাস করে না, তো ঠিক আছে আমি ওখানে ঠিক করাবো। ওই বাড়িতে কি আমি লোক রাখবো? আমি ওই বাড়ি ভেঙে মাঠ করে দেবো, দিয়ে আমি আমার মনের মতো অত বড় জমিতে প্লটিং করব। প্লটিং করে আমি ওখানে ভাড়া দেবো, কি আছে, কোনো অসুবিধা নেই। তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন? আমি তো এর আগেও অনেক জমি কিনেছি, খারাপ ভালো মিলিয়ে সব কাজ করেছি, কোনো সমস্যা কি হয়েছে, শুনতে কি পেরেছো? তখন আমার মা বলল, না, এইটুকুনি কথা হয়। তারপর আমার বাবা জ্যোতিষীর সাথে কথা বলতো, জ্যোতিষীর কাছে যেত, জ্যোতিষীর সাথে কি আলাপ পরিচয় করতো, এগুলো বাড়িতে মাকে কিছুই বলতো না। সেই জ্যোতিষীও অনেকবার বাড়িতে এসছে, বাবার সাথে পার্সোনালি আলাদা রুমে বসে কথা বলতো। আমাদেরকে বলতো, কেমন আছো মামুনি, কেমন আছো বাবু, ভাইকে আমাকে আমার মাকে বলতো, বৌমনি কেমন আছেন, এইটুকুনি আমাদের সাথে। আর মা কখনো উপজে ওনাকে জিজ্ঞেস করতেন না যে কি ব্যাপার, আপনি কি ব্যাপারে এসছেন কি, কারণ আমার মায়ের ক্ষমতার বাইরে। বাবা যদি জেনে যায় তাহলে পরে বিশাল অশান্তি হবে, যার জন্য বাবা প্রচন্ড রাগী। মা জানেন, মা কিছু বলতেন না। তা জ্যোতিষী একদিন আমাদের বাড়িতে এলেন। সেই জ্যোতিষী দাদু আমাদের বাড়িতে একদিন হঠাৎ উনি আসলেন। আসার পর উনি বললেন যে এরকম আমি একটুখানি কথা বলবো, পাশের রুমটা তুমি একটু লাইট জ্বেলে দাও। মা লাইটটা অন করে দেয়, যেই রুমে বাবা জ্যোতিষী বসে ওই দাদু কথা বলছেন। তো বাবা বলল যে না না, আমি এটা মানতে পারবো না, এটা করতেই হবে, আমি কিছু জানি না, আপনার ভরসায় আমি নিয়েছি। তো এরকম ভাবে আমরা কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারি সেই জ্যোতিষী আমার বাবাকে বলছিলেন যে তুমি এই জমিটা অন্য কাউকে বিক্রি করে দাও, এই জমির বাস্তুতে আমি কোনো রকম আমার কাজ করতে পারবো না। কারণ জানা যায় যেটা, সেটা হচ্ছে 32 বছর আগে ওই বাড়িতে যে ছেলেটি ছিল, সেই ছেলেটির বয়স ছিল 19 বছর। বাবা মায়ের একটাই সন্তান ছিল। সেই সন্তানটি কোনো প্রেমজনিত কেসে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ওই কুয়োতে। তারপর থেকে তার মা তার বাবা ওই কুয়োটা বন্ধ করে দেয়। কুয়োটা বন্ধ করে দেয়, তার মা বাবা রাত হলেই ওই কুয়োর ভিতর দিয়ে ছেলেটার আর্তনাদ শুনতে পেত। কুয়োর ভিতর দিয়ে চিৎকার করে মাকে বাবাকে ডাকতো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বহুবার যখন তার মা বাবা ছুটে যায় রাতের বেলা, ছেলের আর্তনাদ শুনে, জানে তারা যে আমার ছেলে মারা গেছে, তবুও তো মা বাবা যখন আর্তনাদ শুনে ছুটে যায়, তখন তারা লক্ষ্য করেছে মুখটা পুরো ফ্যাকাশে, জলের মধ্যে এতটা মুখ বাড়িয়ে রয়েছে, আর চোখের না বলছে আলো ফেলেছে যখন, মানে মা বাবা তো মন তো মানে না, না একটা সন্তান আলো ফেলে যখন দেখে, তখন দেখছে ছেলের যে চোখের মণিটা
পুরোটা কালো, পুরো চোখের মণিটা কালো। ছেলেটার এতটা উপর দিকে থাকে, ছেলেটা যেই বলে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, মা বাঁচাও, মা বাঁচাও, এরকম করে বলে। যখনই মা বলে যে বাবা তুই তো মারা গেছিস, বাবা কাঁদতে কাঁদতে বলে তুই এটা কেন করলি, তখন সেই ছেলেটা হাসে, এত হাসে, একটা ভিতরে যেটুনিক একটা গোল কুয়ো চাপা, সেই কুয়োটা একটা কম্পন হয়, অদ্ভুত একটা ভয় লাগে। তখন তার মা বাবা ওখান থেকে ছিটকে চলে আসে। তারপর তারা কুয়োটা পুরোপুরি বন্ধ করে। কুয়োটি পুরোপুরি বন্ধ করার পরেও ওই কুয়োর মধ্যে আগে ছিল লোহার একটা চাপন। প্রায় তারা দেখতো সকালবেলা লোহার চাপনটা সরে গেছে। রাতের বেলা প্রচন্ড চিৎকার সেই ছেলে করতো, এটা তার মা বাবা শুনেছে, এমনকি তার পাশের বাড়ির লোকও ওখান থেকে ছেড়ে চলে গেছে, তারাও এগুলো শুনতে পারতো। রাতের বেলা এরকম হতো, তারাও ভয়তে বাড়ি বিক্রি করে পালিয়ে গেছে। এই কথাগুলো জানার পর থেকে তার মা বাবা ওই বাড়িতে একজন মুসলিম তান্ত্রিক নিয়ে আসে। সেই তান্ত্রিককে নিয়ে এসে তার মা বাবা বলে যে আমার ছেলে এরকম কুয়োতে পড়ে আত্মহত্যা করেছে, মানে ও নিজে থেকে আত্মহত্যা করেছে, ওর আত্মাটাই কুয়োর মধ্যে আছে, আপনি বন্ধন করে দেন। সে একটাই কথা বলেছিল, এই কুয়ো তো আমি বন্ধন করে দিয়ে যাব আমার ক্রিয়া দ্বারা, কিন্তু যদি এই কুয়োতে কেউ কোনো সময় এই কুয়ো এসে টানে বা এই কুয়ো যদি কেউ ধরে, তাহলে কিন্তু আবার পুনরায় সেই ছেলেটা জীবিত হবে, সে কিন্তু আবার চিৎকার করবে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও কুয়োর ভিতরে থাকবে, কোনো রকম কাউকে জ্বালাবে না। কিন্তু এই কুয়ো কেউ ধরলে বা যদি কুয়োর সামনে কেউ বসে, অনেকে আছে না সরিয়ে দেখতে চায় জল আছে না শুকিয়ে গেছে, কুয়োর মধ্যে কোনো রকম কিছু হলেই কিন্তু আবারও কিন্তু সেই ছেলে জেগে উঠবে। এই কথা কিন্তু বলে সেই মুসলিম যে তান্ত্রিক এসেছিল, সে মাথার খুলি, একটা মাটির বড় প্রদীপ, কিছু সিঁদুর, মোমবাতি, কিছু জিনিস দিয়ে উনি ওনার মতো ক্রিয়া করে ছেলেটাকে ওখানে আটকে দিয়ে যায়। এবার যেহেতু উনি আমার বাবা বলে যে এগুলো আমি শুনতে পারি, তো আটকে দিয়ে যায়। আমরা তো ওই কুয়ো ধরে কেউ সরাইনি, কিছু করিনি, টানাটানি করিনি, তাহলে কুয়োতে নিশ্চয় ভালো কিছু আছে, মানে কুয়োতে নিশ্চয় আমাদের কিছু হবে না, কারণ আমরা তো কিছু করিনি। কিন্তু আমার বাবাকে সেই জ্যোতিষী বলে যাবার পর 2 দিন পর থেকে আমার বাবার প্রচন্ড শুরু হলো শরীর খারাপ, মানে কোনোভাবে, মানে বোন বলে শ্রীপর্ণা যে ডাক্তারের পর ডাক্তার, আমাদের তো অর্থনৈতিক কোনো অবস্থা খারাপ না, যথেষ্ট আছে, ঠিক আছে, কারণ আমার বাবা রেলের একটা উচ্চ পদস্থে উনি চাকরি করতেন। বলছে ডাক্তারের না বাড়িতে লাইন লাগিয়ে দিই আমরা, কোথায় কোথায় না বাবাকে নিয়ে যাই, কোন কোন ডাক্তার, জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার কাকে না নিয়ে আসি, কিন্তু আমার বাবার প্রকৃত যে রোগ হয়েছে সেইটা কেউ ধরতেই পারছে না, যে আমার বাবার কি রোগ হয়েছে কেউ ধরতে পারছে না। এবার মা সবাইকে কাঁদে, মা সবাইকে বলে যে দাদা আমার স্বামীটাকে একটু ভালো করে দেন, ও তো এরকম ছিল না, খুব দাপটে মানুষ, খুব সাহসী, এটা কেন হলো। তো যারা এসছে অনেক মুসলিম ওঝা তান্ত্রিক, তারা বলেছে যে এরকম বাড়িটা কেনা উচিত হয়নি, তোমরা এরকম কোনো নতুন জায়গা কিনেছো, যেই জায়গাটা খুবই খারাপ পড়েছিল, সেই জায়গাটা তোমরা কেন কিনেছো। তখন মা বলে আমি এইসব জানি না, সবই আমার হাজবেন্ড করেছে, আমার কথা আমার হাজবেন্ড শোনে না, কি করবো, যা ভুল হয়েছে হয়েছে, হাত জোর করে বলছি আপনি ঠিক করে দেন। ঠিক তো হয়ইনি, কারণ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাবা তো কুয়োটা ধরেনি বা কুয়োটা খোলেনি, ঠিক, কিন্তু ওই যে সুকুমার কাকুকে দিয়ে কুয়োর মধ্যে যেই জিনিসগুলো করা ছিল সেগুলো সরিয়েছিল। সুকুমার কাকুকে যেই টুনি বলেছিল যে আমি তোমাকে বলছি, এত মুখে মুখে কথা বলছো কেন, তুমি এগুলো তুলে ফেলে দাও, ওটা তো বন্ধন করা ছিল। ওই কাপড়, মাথার খুলি, বড় একটা মাটির প্রদীপ, এইগুলো কিন্তু সুকুমার যে কাকু, সে কিন্তু বাবার আদেশে ওগুলোকে ফেলে দেয়। তারপরে যেই জিনিসটা ক্ষতি হবার বাবার তো হয়, বাবা তো আমার নেই আজ, বাবা ওই কারণেই বাবা মারা যান। 7 মাস বাবা ছিলেন, 7 মাসে বাবা প্রচন্ড ভোগেন, প্রচন্ড, মানে 3 মাস পর বাবা, পুরো 3 মাস পর বাবা চিৎকার করতো,
বাড়িতে চিৎকার করতো, মধ্যরাতে চিৎকার করতো, বলতো আমি যাব না, আমি যাব না, আমাকে নিয়ে যেতে পারবি না, আমি যাব না, এরকম করে চিৎকার করতো। মা বাবাকে চেপে ধরে বুকের মধ্যে হাত দিয়ে বলতো, হাত বুলিয়ে, যে কি হয়েছে, কে নিয়ে যাবে, তুমি বলো কে তোমায় নিয়ে যেতে চায়, কেন তুমি চিৎকার করছো। তখন বাবা বলতো যে তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না, আমি অনেক বড় ভুল করেছি কারোর কথা না শুনে, আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। কিন্তু বাবা 7 মাসের মাথায় একদিন সকালবেলা, মানে রাতের বেলা তো প্রত্যেক দিনের ন্যায় বাবা চিৎকার চেঁচামেচি করেছে, সকালবেলা মুখ থেকে ব্লাড বেরিয়েছে, বাবার চোখটা বড় বড় করে খোলা, সে একটা অদ্ভুত, নাক দিয়ে ব্লাড বেরিয়েছে, মানে খুব বাজে এক দৃশ্য বাবার আমরা দেখেছিলাম। খুব বাজে দৃশ্য আমরা বাবার দেখেছিলাম। বাবা চোখ একদম বড় বড় করে তাকিয়ে নাক মুখ দিয়ে ব্লাড ওঠে, বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার 2 মাস পর সুকুমার কাকু অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে এইটা কিন্তু আগে থেকে কোনো রকম বিধাতার, আমি বলবো না এটা যে নিয়তি ছিল, কারণ ওই বাড়ির বাবা আদেশ করেছিল। বাবা মারা গেলেন, সুকুমার কাকু মারা গেলেন। যদি সুকুমার কাকু যদি বেঁচে থাকতেন তাও একটা হতো, কারণ আমার বাবা আদেশ করেছিল সুকুমার কাকুকে, আদেশ পেয়েই কিন্তু কাকু সেই জিনিসগুলো ফেলেছিলেন। তো দুজনেই কিন্তু মারা যান। তারপর আমার মা ওই বাড়ি একটা আশ্রমে দান করে দেয়, সবকিছু বলে। আশ্রমের লোক বললো ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। ওই বাড়ি ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে, ওরকম নেই বাস্তুটা, কিন্তু ওই কুয়ো আর ওই ভাঙা বাড়ির স্তূপ, জমি, বাস্তু এখনো পড়ে আছে, ওরকম ভাবেই ঘেরা, জঙ্গল হয়ে গেছে। কোথায় ওই ভাঙা বাড়ির মানে ইট সিমেন্ট, কোথায় চারি, কোথায় তোমার কুয়ো, কিছুই বোঝা যায় না। ওই বাড়ি তো পুরো জঙ্গল হয়ে পড়ে আছে। একটু গ্রাম সাইডে ছিল বলে ওই বাড়িটা এখনো পর্যন্ত বিক্রি ওরা মনে হয় করতে পারিনি, না কি কি বিষয়। আমার মা এসব বিষয় নিয়ে ভয়তে, কারণ যেহেতু আমরা আছি, আমার মা বলে আমি আর ওইদিকে কোনোদিন যাবই না। এই হচ্ছে আমাদের প্রথম শ্রীপর্ণা বনের ঘটনাটা, হুগলি চন্দননগরে তোমাদের শেয়ার করলাম। এবার আমরা যে ঘটনাটা শুনবো, আমাদের বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক মিঠুন চক্রবর্তীর জীবনের একটি ঘটনা বলি। শোনো, এই ঘটনাটা একটু বেশ বড় হতে চলেছে, কারণ আমার কিছু ঘটনা এখানে বলবো, তারপরে এই ঘটনাটা কিভাবে শুনেছি সেটা বলছি। আচ্ছা, প্রথমে বলি, আমরা একটা সিরিয়াল করতে গেছিলাম। সিরিয়ালের আমাদের কল টাইম ছিল সকাল 8টায়। আর আমি যেহেতু সকাল 8টার সময় মেট্রো, ওই সময় মানে 8টার সময় আমার টালিগঞ্জে ইন করতে হবে। সেই স্টুডিও, যে স্টুডিওর ঘটনা বলছি, আর এই স্টুডিওটাই হচ্ছে ভুতুড়ে। এটা শুধু আমার না, এটা অনেকের মুখে শুনবে যারা ওখান থেকে একটু বিলং করে। তো 8টার মধ্যে যেহেতু ইন করতে হবে, আমাকে ডিরেক্টর বলেছে আপনি 8টার মধ্যেই ঢুকবেন। 8টা থেকে 8টা 5 হলে গেটে কিন্তু ঢুকতে দেবে না। তার মধ্যে যদি আমার জন্য শুটিং যদি মিস হয়, 50,000 টাকা জরিমানা দিতে হবে। এগুলো আমার কাছে কাগজও আছে, এগুলো আমাদের সব লিখিত হতো, মানে আমাদের এগ্রিমেন্ট পেপারে এগুলো সব পরপর লেখা থাকতো, পড়ে আমাদের সিগনেচার করতে হতো, কারণ আমরা কন্ট্রাক্ট সাইন করে তো কাজ করতাম। তো ভালো কথা, যেহেতু আমি সাইন তো করেছি, আমাকে সেই সাইন মতো কাজ করতে হবে, নাহলে জরিমানা দিতে হবে। যদি আমার জন্য কোনো শুটিং এর ডেট ফেল হয়, হয়তো 8 ঘন্টা দেরি করলাম, এইদিকে শুটিং সেট আমার তৈরি হয়ে বসে রয়েছে সকালবেলা, আমি গেলাম হয়তো দেখা গেল 9টায়, তাহলে আমার জন্য তো শুটিংটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমার জন্য তো আর মানুষগুলো কখনোই বসে থাকবে না, তাই না? তো সেখানে গিয়ে 8টার মধ্যে যেতে হবে। বাড়ি থেকে 4টে বাজে, ভোর 4টে, প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা ভাই, মানে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোনোর কোনো ইচ্ছা নেই। আমি এটা বলছি তাও কত 1.5 বছর আগের কথা। আমার ছেলে প্রিন্স আমাকে একদম ভোরবেলা 4টের সময় ডাকে, বললো মা, আমি তো মানে অনেক রাত অবধি সব গুছিয়েছি, কারণ আমাদের শ্যুট ছিল শাড়ি পরার, তো আমাদের 4-5টা শাড়ি নিয়ে যেতে হয়, তারপর জুয়েলারি নিতে হবে। তো পাড়ার আমরা মহিলা, পাড়ায় যেরকম মহিলারা কাপড় জামা পরে, পায়ে হাওয়াই চটি পরে পাড়ায় যেরকম ঘুরে বেড়ায়, এরকম একটা রোডের উপর সিন ছিল। টালিগঞ্জে তো রাস্তার উপরেও মানে অলিতে গলিতেই শুটিং চলে, স্টুডিওই কি মানে অলিতে গলিতেও শুটিং হয়। আচ্ছা, তারপর
রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 2:30 বাজে, শুয়ে পড়েছি। আর ছেলে আমাকে 4টের সময় ডাকলো। তা আমি কোনো রকম উঠে মুখ টুক ধুয়ে রেডি হয়ে ব্যাগ নিলাম, পিঠে ব্যাগ নিলাম, ব্যাগের মধ্যে শাড়িগুলো ছিল, নিয়ে আমার খুব ভালো মনে আছে ব্ল্যাক কালারের একটা টপ, ব্ল্যাক একটা জিন্স, আর পায়ে একটা পিঙ্ক কালারের অফ হোয়াইট আর কি বুট ছিল, পরলাম, পিঠে ব্যাগ নিলাম, ব্ল্যাক কালারের একটা ব্যাগ আমার এখনো আছে, খুব ভালোভাবে স্মৃতিগুলো মনে পড়ছে। ঠান্ডার সকাল, বেরোলাম, ছেলে আমাকে নিয়ে রাস্তায় যেতে, অন্ধকার তখন, অত রাতে পুরো কিটকিট করছে, 4:30 বাজে। ছেলে আমার সাথে গেল, যে রাস্তা দিয়ে আমি একটা অটো পাই, ফাঁকা অটো, খুব তাড়াতাড়ি যাচ্ছে, কাউকে আনতে বা কিছু হবে। তা অটোটা, আমি অটো করে চিৎকার করতে, উনি প্রথমে দেখেন আমি গলি দিয়ে বেরোচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়াতে আমি অটো করে ব্যারাকপুর স্টেশনে যাই। ব্যারাকপুর থেকে আমি ট্রেন ধরলাম, ধরে আমি যাই শিয়ালদা, কারণ আমাকে শিয়ালদা পৌঁছতে হবে। আর যদি আমার একটু বেলায় হতো তাহলে তো কোনো অসুবিধা নেই, দমদম যেতাম, দমদম থেকে মেট্রো ধরে আমি টালিগঞ্জ চলে যেতাম, যেটা আমি আসা যাওয়া করতাম। কিন্তু এত সকালে যখন আমাদের কল টাইম পড়তো, তখন তো কিছু করার উপায় নেই, তখন আমাকে পুরো কলকাতা ঘুরে যেতে হবে। তো শিয়ালদা চলে যাই। শিয়ালদা গিয়ে আমি দেখলাম বোট, বসে আছি। তা একটা ট্রেন দিয়েছে 19 নম্বরে। আমি কফি খাচ্ছিলাম সকালবেলা, প্রচন্ড ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডায় সিটিয়ে গেছে। কফি যেখান থেকে নিলাম, ওই দোকানের দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এই ট্রেনটায় কোথায় যাবে, কোনো শো করছে না কিছু, এরপরে আপনার যে ট্রেনটা খুঁজছেন সেটা আপনি পাবেন। তো আমি বললাম বজবজ লোকাল না, আমি ভুল বলছি, কোনো একটা ট্রেন ছিল, অতটা মাথায় আসছে না, ওইটা ওইদিকে যাবে না। তো যাই হোক, ওই ট্রেনটা আমি মিস করলাম। তারপর দেখলাম ওই ট্রেনটাই ছিল একমাত্র যে ওটাই যেত টালিগঞ্জের ওপর থেকে। মিস হয়ে গেছে, খুব মানে তখনও কৌতূহল হচ্ছে 8টার মধ্যে ঢুকবো কি করে, কিন্তু জানি না মায়ের কৃপা। যাই হোক, 8টার মধ্যে আমাকে একদম স্টুডিওর কাছে নামিয়ে দেয়। ট্রেনে করে যাই, ট্রেন থেকে নেবে বাস ধরি, 10 টাকা বাস ভাড়া নেয়। আমি স্টুডিওর নাম বলি, একদম স্টুডিওর একদম গেটে আমাকে নামায়। আমি তো জানিই না, সেটা প্রথম, সেই দিন আমার প্রথম স্টুডিওয় কাজ ছিল, আমি তো জানিই না। তো একদম যখন ওখানে দাঁড় করায়, আমি বাসের যে ড্রাইভার মানে কন্ট্রাক্টর ছিলেন, আমি ওনাকে বলছি আমি এই স্টুডিও যাবো। স্টুডিও কোথায়? বলছে আপনি উপরে দেখুন তো, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আমি বলছি ও বাবা, এ তো মানে ওই স্টুডিওর কাছেই দাঁড়িয়ে, এক পা বাড়ালে স্টুডিওর ভিতরে। যাই হোক, ঢুকলাম। গার্ড ছিলেন, গার্ড আমাকে বললেন যে আপনি কোন শুটিং এসছেন, আমি নাম বললাম। তারা এন্ট্রি করলো আমার নাম আর শুটিং এর নামটা, বললো আপনি চলে যান সোজা, ওখানে দেখবেন একজন ম্যাডাম আছে, আপনাদের নিয়ে যাবে। গেলাম। যাই হোক, যেতেই আমি ঢুকেই আমি কিন্তু আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই স্টুডিওর ভিডিও দেওয়া আছে আমার। তো আমি ভিডিও করছিলাম, আমাকে হট করে সেই ম্যাডাম আসে, এসে আমাকে বলল যে শুটিং এর নাম জিজ্ঞেস করলো, যে সিরিয়াল হচ্ছে ওখানে দত্তবাড়ি তোমরা হয়তো অনেকে জানো, দত্তবাড়ি, ছোট বউ, এইসব শুটিং গুলো ওই স্টুডিও হচ্ছিল। একটা স্টুডিওর মধ্যে 3টে শুটিং তখন অলরেডি চলছে, আমাদেরটা তখন শুটিং সেট হয়নি। যাই হোক, গেলাম। সেই ম্যাডাম আমাদের যে কোরিওগ্রাফার ছিল, উনি অ্যাকচুয়ালি আমাদের নিয়ে গিয়ে রুম দেখালো, বললো এই রুমে আপনারা শাড়ি পরে সেটে রেডি হয়ে থাকেন, আপনাদের আগে লাঞ্চ হবে, লাঞ্চের মানে ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট হবে, আপনার শুটিং হবে স্টার্ট। ভালো কথা। হ্যাঁ, তো সত্যি কথা বলতে ওখানটা যাবার পর একটা গা তো ছমছম করছিল। জায়গাটা দেখে মানে আমি তো বুঝতে পারি। আমি তখন ওই কোরিওগ্রাফার যিনি ম্যাডাম ছিলেন, আমি ওনাকে বললাম, আচ্ছা আপনাদের স্টুডিও ভূত আছে না? তখন ম্যাডাম বলল আছে। ম্যাডাম আমাকে ডিরেক্ট বললো আছে, হাসতে হাসতে। সেটা তুমি ইয়ার্কির ছলেও নিতে পারো, দেন সেটা তুমি কিন্তু মানে রিয়েলও ভাবতে পারো। আমি তখন বললাম যে হ্যাঁ, যা জঙ্গল, মানে এত বড় স্টুডিও না, একটা বাজার, একটা শহর বসে যাবে। তো তখন বললো হ্যাঁ, ওইদিকে যাবে না, ওইদিকে আমরা শুটিং এ যাই না, ওইদিকে একদম সেই লাল লাল পুরনো ইট বেরিয়ে গেছে বিল্ডিং আর বড় বড় জঙ্গল। তো বললো ওইদিকে যাবে না। তা আমি বললাম যে ঠিক আছে, ওইদিকে আমরা যাব না, আমরা এখানেই থাকবো। আর বললো বেশি ঘোরাঘুরির দরকার নেই, শুটিং সেট তো এখানে তৈরি হচ্ছে, ডেকে নেবো, তোমরা রেস্ট করো। আমরা কিন্তু পুরো শুটিং এর দিকে ধ্যানটা দিই, সবকিছু ওইদিকে
যা আছে না আছে আমরা কিন্তু সেই সব মাথায় রাখিনি, কারণ আমাদের একটাই জিনিস, আমরা ওখানে শুটিং করতে গেছি। ভালো কথা। এবার আমরা যখন শুটিং করতে গেছি তখন আমাদের প্রথমে একটা শ্যুট হয়, হওয়ার পর আমরা প্যাক আপ হয়ে যায়, চলে আসি। ওইটাই কিন্তু আমাদের লাস্ট প্যাক আপ ছিল, কিন্তু আমাদের বলেনি যে তোমরা প্যাক আপ হয়ে গেছে চলে যাও। আমাদের বললো যে তোমরা এবার রেস্ট করো, আবার শুটিং আমাদের সেট চেঞ্জ হবে, দিয়ে আবার সেট যখন শুরু হবে তখন ডাকবো। তো আমরা দুপুরবেলা লাঞ্চও করি, ওখানে খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো। তো আমরা লাঞ্চ করি, করে আমরা কিন্তু যার যার মতো মেয়েরা বসে সব গল্প করছি। তা আমাদের সাথে কিছু ওখানে বয়োজ্যেষ্ঠ মহিলা, তারাও শুটিং সেটে শুটিং এর কাজ করে, আমাদের রুমে আসে। আর এসে বলল যে শুটিং এর সেটে আমাদের আসে, এসে বলল যে তোমরা কোথা থেকে এসছো। তা সেই কিরকম বলতো, মানে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে। আমরা একে অপরকে শুটিং সেটে কেউ চিনি না। আমরা যখনই শুটিং এর ওখানে কাজ করতে যেতাম তখন সবার সাথে সবার মানে একটা সম্পর্ক গড়ে উঠতো, ভালো সম্পর্ক। তো নাম্বার নিত, এই ফোন নাম্বারটা আমায় দিয়ে যাও, আমি কল করবো। এরকম এখনো আমার প্রচুর খুব ভালো ক্লোজ বান্ধবী হয়ে গেছে, যারা এখনো আমার সাথে কন্ট্যাক্টে আছে। তো যাই হোক, তারা আসে, তখন আমরা বললাম চেয়ার দিয়ে বসুন বসুন। তারা বসলেন, আমাদের বলছে তোমরা কোথা থেকে এসছো, কতদিন কাজ করছো। কারোর অভিজ্ঞতা শুনছি 17 বছর, 18 বছর, 21 বছর ধরে শুটিং করছে। তখন আমরা মানে শুনলাম যে এরকম এই বলছে তোমরা রাতের বেলা স্টুডিওয়ে কাজ করেছো। আমরা বললাম না। তখন বলছে স্টুডিও রাতের বেলা যদি কোনো সময় কল টাইম পরে আসবে না, আর আসলেও খুব রিস্ক, কারণ এইখানে ভূত আছে। আমি তখন যারা আমার বান্ধবী হয়ে গেছে যাবার পর ওদেরকে বলছি, দেখলি বলেছিলাম না এখানে স্টুডিও ভূত আছে। আর স্টুডিওর নামটা হচ্ছে ইন্দোপুরী। আমি বলে দিচ্ছি, একদম পুরনো, আমাদের কলকাতার সব থেকে পুরনো স্টুডিও চলচ্চিত্র জগতের, সেটা হচ্ছে ইন্দোপুরী স্টুডিও, যেখানে আমার সৌভাগ্য হয়েছিল শুটিং করার মতো। আমি ওখানে কাজ করেছি। আর ওখানে শুধু আমি না, ওখানে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে, উৎপল দত্ত থেকে শুরু করে অমিতাভ বচ্চন পর্যন্ত ওই স্টুডিওয় কাজ করে গেছে। সেই স্টুডিওর মাটিতে যে আমি পা রাখতে পেরেছি, আমার কাছে সেটা পরম পাওয়া, যে এত সুনামধন্য, এত মহান ব্যক্তি তারা ওখানে কাজ করে গেছেন। তো যাই হোক, আমরা তো ওখানে ভালোভাবে তখন ওনাদের সাথে কথা বলতে, তখন আমরা কথায় 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 অনেক কিছু ওখানে ওনাদের অভিজ্ঞতা জানতে পারি। তারপর একদিন ওখানে আমরা যখন সেকেন্ড টাইম যাই, তখন হঠাৎ আমাদের মিঠুন চক্রবর্তীর মুখোমুখি। উনি এসেছিলেন একটা কোনো কারোর সাথে দেখা করতেন, কোনো মুভির প্রমোশনের কিছু কাজ নিয়ে উনি এসেছিলেন। ওই সময় আমরা যখন কানে আসলো যে মিঠুন দা এসছে, কি মিঠুন চক্রবর্তী, তখন এত মানে তোমাদের কি বলবো, ক্লোজ থেকে দেখেছি, একদম নর্মাল একটা সাধারণ মানুষ, মানে এতটা সাধারণ মানে বলে বোঝাতে পারবো না। মুখে হাসি, বয়সের ছাপ ওনার মুখে শরীরে পড়েছে, কিন্তু এত ভালো ব্যক্তিত্ব ওনার, আমি বলে তোমাদের শেষ করতে পারবো না। চেয়ারে, একটা লাল চেয়ারে উনি বসে আছেন। তা একটা ছেলে ডাবু বলেছিল, ও ডাবু চাটা আনতো। তা ওকে বললো একটুখানি চা নিয়ে আনতো। মানে উনি কিন্তু চা বাইরেরও খান, মানে ওনার কোনো মানে গর্ব বলে কোনো মানে একটা হয় না দেখায় অহংকার, মানে অহংকার বলে কোনো জিনিস ওনার নেই। তখন ওই ডাবু গিয়ে চা নিয়ে আসতে গেল, আমরা সব দাঁড়িয়ে রয়েছি। তো মানে কি বলবো, সবাই আমাকে, মানে আমি যেখানে গেছি, যদি আজকে আমার বান্ধবীরা শোনে ওরা বলবে সত্যি, আমি যেখানে যেতাম, আমাদের ধরো 8 জন মেয়ে রয়েছি একসঙ্গে গ্রুপে, বন্ধু হয়ে গেছি সব বান্ধবী, আমাকে বলবে ডিরেক্টরকে এটা বলো না, তুমি যাও না, আমি এর সাথে ফটো তুলবো, চলো না, মানে সব কাজে আমাকে এগিয়ে দেবে, মানে আমাকে ঠেলবে, তুমি আগে চলো, তোমার সাথে আমরা যাব। জানতাম না কেন এটা করতো। তা ওখানে আমার যে বান্ধবীরা, তখন ওরা বলছে কি, এই মিঠুন চক্রবর্তী এসছে, দাদার কাছে চলো না একটা ফটো তুলবো। আমি বললাম তোমরা গিয়ে বলো। বলছে না তুমি চলো, তুমি বলবে তোমরা চলো। আমি বলছি আমি হাত কচলাচ্ছি, এতটা কৌতূহল হয়ে গেছে, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তখন আমি বলছি কি না আমি যেতে পারবো না, মানে একটা কিরকম লাগছে না, যাবো, হ্যাঁ হট করে কি বলবে না বলবে, এত বড় একটা মানুষ, ছোট্ট থেকে যাকে দেখছি কত গান নাচ বই। তো যাই হোক, উনি কিন্তু নিজে থেকে আমাকে এরকম করে ডাকতো, নিজে থেকে এরকম করে ডাকে আমাকে। আমি তখন
আমি বললাম স্যার আমাকে ডাকছেন? খুব স্মার্টলি বললাম। তো বললো আসো, এদিকে আসো। আমি কাছে গেছি, গিয়ে প্রথমে ওনার পায়ে প্রণাম করলাম। উনি আমাকে বললো থাকো তো, শুটিং করছো? আমি বললাম হ্যাঁ। তো আমি একটা শুটিং করতে গেছিলাম একটা সিরিয়ালে, তা আমি নাম বললাম। তো বলছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বাংলায় হয় না? আমি বললাম হ্যাঁ 9:30 হয়। তো কথা বলছি, তো বললাম স্যার এরকম একটা একটা সেলফি নেবো। হ্যাঁ স্যার, তখন বলছে হ্যাঁ নাও। তো একটা চেয়ার দূরে রাখা ছিল খালি, তো উনি আবার আমাকে বলছে চেয়ারটা নিয়ে আসো, আমার পাশে বসো। মানে কি বলবো, আমি সবাইকে বলি আমাদের বাংলা চলচ্চিত্র জগতের যদি দেখো, আমি বলবো একজন দুজন মানুষ ছাড়া তারা একটু অন্যরকম একটুখানি অহংকার দেখায়, একটা দুটো মানুষ ছাড়া মানুষগুলো এত ভালো মাটির মানুষ তোমরা ধারণা করতে পারবে না, ধারণা করতে পারবে না, এত ভালো। তা তখন উনি ওই বসে মানে ঘটনাটা বলছিল যে উনি আজ থেকে প্রায়, উনি সালটা বলেছিল 98, 98 কি 89 এরকম একটা সাল উনি বললেন। বলছে ওই সময় আমি স্টুডিওয় কাজ করতে আসি প্রথম প্রথম, তখন এই মিঠুন চক্রবর্তীর নাম এত জনপ্রিয় হয়নি। তো মানে মানুষ জানে উনি মিঠুন চক্রবর্তী, কিন্তু এতটা এখনের মতো মানে পরে উনি পরবর্তীকালে যেই নাম উনি মানে করেছিলেন তো অতটা ছিল না। মানুষ তো এক ধাপে হয় না, সবকিছু একটু সময় লাগে। আর যারা সময় নিয়ে বাড়ে না তারা সারা জীবন থাকে, যারা হট করে আসে তারা হট করে পড়ে যায়, এটা জানো তো সবকিছুতেই। তখন উনি বলেন যে স্টুডিওয় আমার একটা অভিজ্ঞতা আছে। না কিসের? একটা ভূতের অভিজ্ঞতা। ভূতের বলতে দেখো, ভূত মানে আমরা জানি কিছুই হয় না, ভূত মানে হচ্ছে আমাদের মনের ভয়টাই হচ্ছে ভূত। কিন্তু ওনার জীবনে যেটা ঘটেছে সেটা বলছে আমাদের তখন তো মানে সারাদিন রাত শুটিং চলতো, এখন তো একটা সময় নির্দিষ্ট করে দিয়েছে, ওই সময়ের মধ্যে একদিন প্যাক আপ হয়ে গেল, আবার তোমাদের ডেট দেবে, সেদিন যাবে। আর আগে তো এরকম ছিল না, আগে শুটিং যতক্ষণ না কমপ্লিট হবে শুটিং চলবে, পরের কোনো নেক্সট ডেট পড়তো না। বলছে শুটিং চলছে রাতের বেলা, পুরো তখন কলকাতা এত বাড়ি ঘর ছিল না, কলকাতা পুরো ফাঁকা, টালিগঞ্জ তো পুরো ফাঁকা তখন। বলছে আমরা স্টুডিওয়ে কাজ করছি, মিঠুন দা হঠাৎ রাত্রে 11টা 11:30 বাজে, ওনারা স্টুডিওর ভিতরে সবাই লাইটম্যানের সাথে কথা বলছিলেন। বলছে হঠাৎ আমার একটু নেশা লাগে, মানে একটু স্মোক করবেন। উনি ভিতর থেকে বাইরে আসেন, বাইরে এসে উনি একটু হেঁটে ওই একটা গলি মতো আছে, ওখানে বেশ দুপাশে গাছ গাছালা জঙ্গল মতো ছিল আগে, এখন ওখানে সব স্টুডিও রুম করে ফেলেছে আলাদা আলাদা। ওই দিকে উনি হাঁটতে হাঁটতে যায় সিগারেট ধরিয়ে। যখন উনি হাঁটতে হাঁটতে যাচ্ছে উনি লক্ষ্য করে একটা পায়ের নুপুরের ছুম ছুম করে শব্দ ওনারই সাথে সাথে যাচ্ছে। ইন্দুপুরি স্টুডিওয় ঘটে কিন্তু ঘটনাটা, ওনারই সাথে সেই পায়ের নুপুরের শব্দটা হেঁটে হেঁটে যাচ্ছে। উনি তখন বলছে যে কেউ তো নেই, দুপাশে দেখে নিজের মতো নিজের সিগারেটটা টানতে টানতে যাচ্ছে। ওনার শরীরের মধ্যে একটা অনুভূতি হচ্ছে অন্য কিছু, মানে একটা ভয় ভয় ফিল ওনার হচ্ছে। কারণ হ্যাঁ রাতের বেলা তখন এত লাইট ছিল না, তো ওই হয়তো গেটের কাছে একটা বাল্ব লাইট দেওয়া, স্টুডিওর ভিতরে যেখানে শুট হচ্ছে সেখানে লাইট, বাইরে হয়তো অত বড় একটা চত্বর এরিয়া নিয়ে একটা হয়তো ছোট্ট লাইট জ্বলছে, এত লাইট ছিল না, অনেক বড় বলছি তো তোমাদের। তো বলছে ওই আলো আধারির মধ্যে দেখে ওই যে সরু গলি জঙ্গল, ওই দিকে সাদা শাড়ি পরা একজন বেশ লম্বা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে পেছন ফিরে। তো দাদা কিন্তু ওই সিগারেট ধরাতে ধরাতে ওই দিকে হাঁটছে যে ওটা কে বা ওটা কি দেখার জন্য। যখন আস্তে আস্তে কাছে যায়, বলছে ওই মহিলা জঙ্গলের ভিতর দিয়ে, বলছে মিঠুনদা বলছে আমি যেতে পারছি না, এত বড় বড় ঝোপঝাড় ডিঙিয়ে উনি এত সুন্দর চলে গেল, মনে হলো যেন ওনার কাছে জঙ্গল বলে কোনো কিছুই নেই, প্লেন রাস্তা। এই অভিজ্ঞতাটা ওনার ওখানে হয়। উনি কিন্তু তাড়াতাড়ি ওই সিগারেট যতক্ষণ ধরেছিল উনি ওখান থেকে দৌড়ে স্টুডিও চলে আসে, সেই কথাটা সবাইকে বলে। তখন সবাই বলল যে কি দরকার, আপনি এইদিকে ওইদিকে কেন গেছেন, এখানে এরকম অনেক রকম আবার শোনা যায়, এরকম অনেক কিছু হয়, কি দরকার ছিল যাবার। এই অভিজ্ঞতাটা ইন্দুপুরি স্টুডিওয় কিন্তু হয়েছিল ওনার সাথে, একবার না বহুবার। শুধু ওনার সাথে বলেও না,
ঋতুপর্ণা ঘোষের সাথেও হয়েছিল। এমনকি যারা আমাদের সাথে সেদিন মিট আপ করতে এসেছিল, যারা 16 বছর 18 বছর ধরে যারা ওখানে মানে চাকরি করেন, তারাও বলেছেন, রীতিমতো তারাও বলেছেন তাদের সাথেও রাতের বেলা ওখানে ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। রাতের বেলা সেম বলে, আমরা রাতে, ওনারা 16 বছর 18 বছর ধরে ওখানে এক্সপিরিয়েন্স তাদের, বলে আমরা রাতের বেলা কেউ একা বাথরুমে যাই না, একা বাথরুমে গেলেই কেউ না কেউ পেছো করে। একজন মহিলা নাকি পেছো করতে 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 যায়, অনেকে ওখানে ভয় পেয়েছে। ওর জন্য আমরা ইন্দুপুরি স্টুডিওয়ে যখন শুট করতাম আমরা যেতাম না। আমরা যে 7 জন 8 জন ছিলাম সেই দিন যা শুনেছি দাদার মুখ থেকে, তারপর আমরা আর ওই স্টুডিওয়ে কাজই করিনি। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দুটো ঘটনা, আগামী দিনও কিন্তু আমরা আসছি আরেকজনের ঘটনা নিয়ে, সবাই সাথে থাকবে। এই ঘটনাটা যে আগামী দিন আসবো, এই ঘটনাটা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্র জগতের না, আমরা একটুখানি বাংলা থেকে বেরিয়ে আমরা একটু মুম্বাইতে পাড়ি দেবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো আসছি, সবাই খুব ভালো দেখো। আর হ্যাঁ, আজকে কমেন্ট করছি না, কমেন্ট করলে ঘটনাটা অলরেডি বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। আর হ্যাঁ, চ্যানেলে চোখ রেখো, কালকে কিন্তু এক বোন তার প্রশ্নের উত্তর দেবো, এক বোনের রিকোয়েস্ট একটা ভিডিও করেছি, অবশ্যই সবাই সাথে থেকো। বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি ফিল করো, কোনো দুর্গন্ধ ফিল করছো, হঠাৎ কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কিন্তু তার উৎস খুঁজে পাচ্ছ না, তাহলে কি করবে, সেই বিষয় নিয়ে একটা টিপস আসছে আগামীকাল সকাল 10টার সময়। এখনের মতো টাটা, লাভ ইউ টু, সবাই ভালো থেকো, গুড নাইট।